পিডিএফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার সাথে আবারও চলে আসলাম আজকে লাইভ ক্লাসে, এবং আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে একটু ডিসকাস করব। তো তোমরা যারা যারা এখনো যুক্ত হয় নাই তারা যুক্ত হয়ে যাও। দীপ দত্ত, আছি, ভালো আছি। আমাদের এখানে আজকে অনেক বেশি কারেন্ট আসছে যাচ্ছে, বিদ্যুৎ বিভ্রাটের ইস্যুটা হচ্ছে অনেক বেশি, তো এই কারণে একটু দেরি হয়ে গেল। এটার জন্য আগে ক্ষমা প্রার্থী। দেখো, সমস্যা নেই, যতটুকু দেরি হয়েছে ওটা আমরা পুষিয়ে নিব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সিয়াম, সেলিম, পিউ। বাহ, তোমাদের অনেকদিন পর দেখে ভাল লাগতেছে আর কি। অনেকদিন পর না, খুব বেশি দিনও না। আসলে কয়েকদিন আগে আমি নিজেই বাস থেকে নামতে যে অ্যাক্সিডেন্ট করছি আর কি। এখানে হয়তো ড্যাম মানে এটা দেখা যাচ্ছে না, তো আল্লাহ বাঁচাই দিছে আর কি। যাই হোক, সৃষ্টিকর্তার অশেষ রহমত। তো তো কালকে হচ্ছে পহেলা বৈশাখ, ঠিক আছে, 14 এপ্রিল। তো পহেলা বৈশাখ জীবনে অনেক আসবে, বাট এই সময়টা আসলে তোমাদের পড়াশোনা করা উচিত, বা তোমাদের নিজেদেরকে আসলে এই সময়টা তৈরি করা উচিত। যাই হোক, 14 এপ্রিলের দিন আনন্দ করবা, অ্যাজ ওয়েল এস কি পরবর্তীতে যখন পহেলা বৈশাখ শেষ হয়ে যাবে তখন কি আবার পড়ার মধ্যে ঢুকে যাবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো, আমি তাহলে শুরু করে দিচ্ছি, কেমন? অনেকেই যুক্ত হয়েছে, আশা করি আরো অনেকে যুক্ত হবা। আপনাকে আমরা শুধু রেকর্ড ক্লাসে দেখি স্যার। এই যে আজকে লাইভ ক্লাসে দেখে নিলা, আজকে লাইভ ক্লাসে দেখে নিলা, সমস্যা নাই, কেমন? আচ্ছা, তো চলো আমরা আজকে শুরু করি, কেমন? সেকেন্ড, এটা হচ্ছে রাখি। দেখো দেখো, তো আজকে আমরা ফার্স্টে আমাদের পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আমরা ডিসকাস করব, দেন নেক্সট ক্লাসে আমরা 2 আর 3 অধ্যায় নিয়ে ডিসকাস করব। এখন প্রথম অধ্যায় নিয়ে ডিসকাস করব, এটা হচ্ছে কি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টার তোমাদের আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা। ওকে, সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্টে। তো দেখো, ফার্স্টে আমরা একটু ইন ডেপথ একটা অ্যানালাইসিস দেখব। ইন ডেপথ আমরা একটা অ্যানালাইসিস দেখব যে এই চ্যাপ্টার থেকে আসলে কোন কোন টপিকগুলো থেকে আসলে সৃজনশীল আসে, কোন কোন টপিকগুলো থেকে আসলে সৃজনশীল আসে, এটার আমরা একটা কি ইন ডেপথ একটা অ্যানালাইসিস দেখব। আচ্ছা, যাদের ফ্রেন্ডরা এই গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওদেরকে বলো যে ক্লাসটা শুরু হয়েছে। ওকে, সো দেখো,
তাহলে দেখো যে হচ্ছে ফার্স্টে এই চ্যাপ্টারের সৃজনশীল, অর্থাৎ আমরা সৃজনশীলের টপিক বলতে কোনগুলো বুঝি, যে গ আর হচ্ছে কি ঘ, বেশি মোটা হয়ে গেছে না, গ আর হচ্ছে ঘ। গ আর ঘ এর জন্য আমাদেরকে আসলে কোন কোন জিনিসগুলা পড়তে লাগবে এবং কিভাবে আসলে জিনিসগুলো আমরা পড়বো। ওকে, তো ফার্স্টে দেখো এখানে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমি, এখানে পটভূমিটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কারা কারা আসছে এবং কোন সিরিয়ালে আসছে এই বিষয়টা তোমাদেরকে কি, এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সবার আগে কারা আসছে, সবার শেষে কারা আসছে, তাই না, এই বিষয়গুলো কি তোমাদেরকে এখানে পড়তে হবে। ঠিক আছে, বা ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন কিভাবে আসলে প্রতিষ্ঠিত হলো, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে এখানে পড়তে হবে। সেকেন্ড যেটা পড়তে হবে দেখো, সেটা হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে কি ভারতীয় পুরো এই ভারতীয় উপমহাদেশের কি প্রথম রাজনৈতিক দল। ঠিক আছে, এবং এই প্রথম রাজনৈতিক দল, ঠিক আছে, এইটার কি, এইটার প্রতিষ্ঠার গুরুত্ব, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বঙ্গভঙ্গ এর কারণ ও ফলাফল মাস্ট, এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদের কারণ ও তার প্রতিক্রিয়া, অর্থাৎ বঙ্গভঙ্গ এই টপিকটা থেকে একটা সৃজনশীল আসবেই। বঙ্গভঙ্গ, ঠিক আছে, বঙ্গভঙ্গ এখান থেকে মানে কি বঙ্গের ব্রেকআপ। ওকে, এই বঙ্গের ব্রেকআপ এখান থেকে কিন্তু একটা সৃজনশীল কি আসবে, আসবে, এটা তোমাকে আমি লিখে দিলাম। ওকে, এটা আসবে, এতটুকু অ্যাটলিস্ট তুমি গ্যারান্টি রাখো। আইদার এই কারণ আর ফলাফল থেকে আসবে, না হলে কি হ্রদের কারণ এবং হ্রদের কারণের পরে সেটার প্রতিক্রিয়া থেকে আসবে। ঠিক আছে, এবং এইটার মাধ্যমে কিন্তু আরেকটা জিনিসও তোমাদেরকে দিতে পারে, সেটা হচ্ছে যে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন অর্থাৎ বঙ্গভঙ্গের পরে তোমরা জানো যে হচ্ছে এখানে যেহেতু মুসলমানদের একটা সমর্থন ছিল, বাট এখানে কি হিন্দুদের সমর্থন ছিল না। সো এখান থেকে আসলে যে স্বদেশী আন্দোলনটা সূত্রপাত হয়েছিল, ঠিক আছে, সেইটার বিষয় কিন্তু কি তোমার কাছে জানতে চাইতে পারে। সুতরাং তোমাকে কি সবকিছু এখানে নোট করো। কিছু কিছু জিনিস এমন থাকে যে যেগুলো আমি বলি, ধরো যে তোমাদের দেখা যাচ্ছে যে যখন বলি, যেভাবে বলি ওই জিনিসগুলো ওইভাবে নোট না করে রাখলে পরে দেখা যাচ্ছে পিডিএফ দেখলে তুমি বুঝতে পারবা না, এগুলো তো তোমাকে পিডিএফ দিয়ে দিব, তাই না। ওকে, সো এগুলো নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা বেসিকের ওভারভিউ দিচ্ছি, এরপরে কি আমরা সৃজনশীল দেখবো, তারপরে আমরা ডিরেক্ট এমসিকিউতে চলে যাব। ঠিক আছে, সৃজনশীল আমরা খুব বেশি সময় নষ্ট করব না। ঠিক আছে, কারণ আমি জানি যে সৃজনশীলের টপিকগুলো তোমাদেরকে বলে দিলে কি তোমরা ঠিকই লিখতে পারবা, জাস্ট তোমাদেরকে আমি রাস্তাটা দেখাই দিব যে এই রাস্তা দিয়ে যাও। ওকে, সো কোনো সমস্যা নাই, আমি আসি তোমাদের সাথে। দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট। মল্লমিন্ট সংস্কার আইন, এইটা থেকে কিন্তু মল্লমিন্ট সংস্কার আইন থেকে কিন্তু সৃজনশীল আসছিল, গত বছরও কিন্তু সৃজনশীল আসছে বিভিন্ন কলেজের পরীক্ষায়। আমি আমার অ্যানালাইসিস আমি দেখে বলতেছি যে এই 1909 মল্লমিন্ট সংস্কার আইন 1909, আরেকটা হচ্ছে কি ভারত শাসন আইন 1919 ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। এই তিনটা আইনের মৌলিক বিষয়াবলীগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এই তিনটা আইন, কারণ এই তিনটা আইন থেকে কি ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। 1909 সালের মল্লমিন্ট সংস্কার আইন থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে কি 19 সাল আর 35 সাল নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। তোমাকে এইভাবে বলতে পারে যে 1919 সালের ভারত শাসন আইন এবং 1935 সালের ভারত শাসন আইন, দুইটার মধ্যে ডিফারেন্স দেখাও, কি কি ডিফারেন্স ছিল, তখন কিন্তু তোমাকে দেখাইতে হবে। আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যারা ইতিহাস প্রথম পত্র পড়ছে অলরেডি, প্রথম পত্রে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আছে, জাস্ট একটু ডিভাইডেড আকারে আছে, তাই না। তোমরা আমার রেকর্ড ক্লাসগুলো দেখলেই দেখতে পারবা। তো দেখো, যে যারা অলরেডি পড়ছো তাদেরও কিন্তু এটা পড়তে হবে। কারণ কি, ওই একবার পড়ছো দেখে ভাবলা যে আর পড়বো না, এই চ্যাপ্টার তো সবকিছুই পারি, বিষয়টা কিন্তু একদমই এমন না। কারণ পৌরনীতি এই সাবজেক্টটার নাম কি, সাবজেক্টের নামই হচ্ছে পৌরনীতি ও সুশাসন। মানে কি, এখানে তোমাকে কি এই তোমাকে এই চ্যাপ্টারটা এখানে দিছে কি, যে এই আইনগুলো, তারপরে হচ্ছে ধরো যে তৎকালীন যে শাসন ব্যবস্থা, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো এখান থেকে জানার জন্য। ঠিক আছে, ইতিহাসে তুমি এত ডিটেইলসে
এই আইনগুলো বা এই শাসন ব্যবস্থাগুলো পাবা না যতটা তুমি পৌরনীতিতে পাবা। সুতরাং তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। রাইট? ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে ক্লাসে মনোযোগ দাও। দেখো তো তাহলে দেখো যে আমরা এদিকে কি বুঝলাম, যে তাহলে আমাদেরকে এই দুইটা জিনিস আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। দেখো আমি তোমাকে সবকিছু অ্যানালাইসিস করে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে খালি পড়া, তুমি জাস্ট খালি কি পড়বা। ওকে, তো তারপরে আসো 1935 সালের ভারত শাসন আইন। দেখো অলরেডি কিন্তু বলে ফেলছি। তারপরে হচ্ছে 37-46 সালের কি প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব, ঠিক আছে, অর্থাৎ 37 সালে এবং 46 সালের যে প্রাদেশিক নির্বাচন ছিল সেটার ইম্পর্টেন্স কি এখানে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। হায় আল্লাহ, পিপাসায় তো শেষ। এক সেকেন্ড ওয়েট। ওকে, সাউন্ডটা ঘের ঘের করে। ওইটা তো লোতেই আছে। আচ্ছা দেখো, তারপরে দেখো লাহোর প্রস্তাব, এটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখি লিখে লিখে দিই তোমাদের, লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে সৃজনশীল আসবেই আসবেই আসবেই, আসলে আসবেই, তুমি এটা লিখে রাখতে পারো। এই যে তোমাকে যে কয়েকটা টপিক বললাম, স্পেশালি কি বলছি, বঙ্গভঙ্গ, তারপরে হচ্ছে যে মর্লমিন্টো সংস্কার আইন 1909, আর তারপরে কি লাহোর প্রস্তাব, তাই না? তারপরে কি, তারপরে তোমার 1947 সালের ভারত স্বাধীনতা আইন নিয়েও কিন্তু আসতে পারে। ওকে, সো এই বিষয়গুলো এক্স্যাক্টলি পড়তে বসতে মনে হয় সব পারো, বাট পরীক্ষার হলে গেলে তখন কি কিছুই পারো না। ওকে, সো এই বিষয়টা কেন হয় আমাদের সাথে, এই বিষয়টা আমার নিজের ক্ষেত্রে অনেক সময় আমি ফেস করছি। এই বিষয়টা হয় কারণ হচ্ছে যে আমরা যে বিষয়গুলো পড়ি অ্যাকচুয়ালি ওই বিষয়গুলো সম্পর্কে কি আমাদের মানে যতটুকু নলেজ আমাদের থাকার কথা ততটুকু আমাদের নলেজ নাই। এখন তুমি যদি ভাষা নলেজ নিয়ে যদি তুমি এক্সাম হলে যাও, অবভিয়াসলি তুমি সেখানে কি একটা ধরা খাবা। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, কি হইলো? আচ্ছা, দেখো এবার কি একটু কমছে নয়েজটা? ফ্যান চলতেছিল, আমি কমাই দিছি। ওকে, তাহলে দেখো যে যেগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করে বললাম এই জিনিসগুলো তুমি কি এই জিনিসগুলো মাথায় নিবা। ওকে, এরপরে আসলে জ্ঞানমূলক প্রশ্ন। আসলে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক নিয়ে বেশি কথাবার্তা বলবো না, কারণ এখানে আমি অলরেডি তোমাদেরকে দিয়েই দিছি। এগুলো কি তোমাদের দায়িত্ব হচ্ছে কি এগুলো পড়া, ঠিক আছে? এখানে আসলে স্পেশাল কোনো জাদু মন্ত্র নাই যে তোমাকে আমি বলবো যে ঠিক আছে তুমি এইভাবে এইভাবে পড়ো। জ্ঞানমূলকে কোনো জাদু মন্ত্র নাই। জ্ঞানমূলক জাস্ট কি এক কথায় অ্যান্সার দিয়ে দিবা, শেষ। আর অনুধাবনমূলকে কি, অনুধাবনমূলকে হচ্ছে কি যে আগে এক লাইনে অ্যান্সার দিবা, তারপরে ওই অ্যান্সারটা কেন হইলো, কেন আসলো, এই জিনিসটা কি 3 থেকে 4 লাইন ব্যাখ্যা দিয়ে শেষ করে দিবা, ঠিক আছে? ক আর খ চেষ্টা করবা কি 1 পৃষ্ঠার মধ্যেই ফিনিশ করে দেওয়া, ঠিক আছে? খ তো আর অত বেশি লিখতে তোমার লাগবে না। ওকে, এরপরে আসো অনুধাবনমূলকের ক্ষেত্রে সেম। এরপরে আসো আমরা একটু সৃজনশীল গুলো একটু দেখি, বা সৃজনশীলের ক্ষেত্রে আমরা আলোকপাত করি। হ্যাঁ, উদ্দীপক দেখে যাতে না গুলাই, তোমরা যাতে অ্যান্সার গুলো ঠিক মতো করতে পারো, এই কারণে কিন্তু তোমাদেরকে আমি এটা দেখাই দিচ্ছি। ওকে,
ওকে, আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু দেখি। এটা কিনতেও পারো নাও পারো, এখন এখন ইট ডিপেন্ডস অন ইউ। টেস্ট পেপারের বিষয়টা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। এটা তুমি কিনতে, এটা তুমি কি কি ব্যাপার, বোর্ডটা আজকে প্রবলেম করতেছে। এটা তুমি কিনতে পারো অথবা নাও পারো, ঠিক আছে। হ্যাঁ, সব কি পিডিএফ দেখে পড়তে হবে না, সব পিডিএফ দেখে পড়তে হবে না, তুমি তোমার নিজের মতো করে তুমি পড়বা, ঠিক আছে। আমি জাস্ট এই পিডিএফ এ কি করছি, বা আমি তোমাকে ক্লাসে কি করছি, ক্লাসে তোমাকে জাস্ট আমি অ্যানালাইসিস করে দিছি। এরপরের কাজটা কি, এরপরের কাজটা তোমার নিজেকে করতে হবে, ঠিক আছে। ওকে, আসো, পানি লাগবে, পানি দিতে বলো তো, পানি। একটু অপেক্ষা করো। না না, এগুলো ছাড়া আর ক খ প্রশ্ন দেখতে হবে না, যা পাবা এগুলোর মধ্যে থেকেই পাবা। হ্যাঁ হবে, সমস্যা নেই। আমি তো জাস্ট এখানে তোমাকে কি করছি, তোমাকে আমি অ্যানালাইসিস করে দিছি, এরপরে বাকি কাজটা তোমার। ওকে, বাকি কাজটা কি, বাকি কাজটা হচ্ছে তোমার। আচ্ছা, ওটা বুঝায় বলতেছি, খুব সম্ভবত ওইটা একটা সৃজনশীল আমি অ্যাড করছি, ওইটা তখন আমি বুঝায় বলতেছি। দেখো গ একজন, দেখো গ একজন রাজনৈতিক নেতা, মানবতার কল্যাণ তার রাজনীতির মূল লক্ষ্য, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের কথা চিন্তা করে তিনি একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কি প্রস্তাব করেন, একাধিক, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে কি এখানে অবভিয়াসলি কি, এখানে আমার উদ্দীপকের সাথে গ ক খ বাদ দাও, উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক প্রস্তাবের সাদৃশ্য রয়েছে বলো তো, এটা আমি বলবো না, তোমরাই বলো। এই গ নম্বরে কোন প্রস্তাবের কথা বলতেছে, বলো তো। এই যে তোমরা নিজেরাই উদ্দীপক দেখে বুঝতে পারো। একটু আগে একজন কমেন্ট করছিল যে উদ্দীপক দেখলে মাঝে মধ্যে গুলায় ফেলি, গুলায় ফেলবা না। উদ্দীপক দেখে অ্যান্সার বের করার সবচেয়ে সহজ কৌশল হলো যে তুমি আগে দেখবা যে এখানে আসলে কোনো যদি ব্যক্তির কথা বলে, সেই ব্যক্তিটা দেখবা, ব্যক্তির পরিচয়টা দেখবা যে কয়েকজন রাজনৈতিক নেতা, তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা রাজনৈতিক নেতা অনেকগুলো পাইছি। তারপরে দেখবা যে হচ্ছে
মানবতার কল্যাণ তার রাজনীতির মূল লক্ষ্য, এটা তো অবভিয়াসলি একে ফজলুল হকের ক্ষেত্রে তো এটা ট্রু। তারপরে দেখবা যে তিনি একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তো এই লাইনটার মাধ্যমে কিন্তু তুমি নিজেই বুঝে যাচ্ছ যে কি এখানে লাহোর প্রস্তাবের কথাই আমাকে বলতেছে। ওকে, গ নম্বরে তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে কি এটা তাহলে কি লাহোর প্রস্তাব, ব্যাখ্যা করে দিবা এই জায়গাটায়। এরপর আসো উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, বিশ্লেষণ করো। এখানে তোমাকে লাহোর প্রস্তাবের টার্মসটা লিখতে লাগবে, ঠিক আছে? যে লাহোর প্রস্তাবে কি বলা হয়েছিল, লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে হচ্ছে কি যে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা, একাধিক, অর্থাৎ এই জায়গায় কিন্তু শুধু ইন্ডিয়া তারপর হচ্ছে শুধু পাকিস্তান এইটা গঠনের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছিল কি যে ইন্ডিয়া পাকিস্তানের বাইরেও কিন্তু আরেকটা রাষ্ট্র ছিল, অর্থাৎ এখানে তিনি উল্লেখ করছিলেন হচ্ছে স্টেটস, স্টেটস। ওকে, কিন্তু পরবর্তীতে কি হয়, পরবর্তীতে তোমরা জানো যে পরবর্তীতে এটাকে জাস্ট একটা কি বলবো, এটাকে পরবর্তীতে একটা নীল নকশার মাধ্যমে কি করা হয় যে না উনি তো স্টেটস বলছে, এটা তো ভুল বলছে, উনি হচ্ছে স্টেট বলছে, স্টেট, স্টেটের কথাই বলছে এখানে, ঠিক আছে? যে ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র আলাদা হবে, বাট এখানে দুইটা রাষ্ট্রের কথা শুধু বলা হয় না, এখানে একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছে। তো এই বিষয়টা কি তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে যে লাহোর প্রস্তাবের মধ্যে কিন্তু স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, বাট তখন আমরা সেই জিনিসটা লাভ করতে পারি নাই, ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা এইভাবে দিবা যে আমরা জানি যে 1940 সালের 23শে মার্চ মুসলিম লীগের লাহোরে, পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের একটি সম্মেলনে কি ফজলুল হক তিনি কি এই লাহোর প্রস্তাবটা কি তিনি উত্থাপন করেন, এবং সেখান থেকেই পরবর্তীতে তিনি এখানে তিনি উল্লেখ করেন যে এই আমাদের এই পুরো সাবকন্টিনেন্টে কি একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব তিনি এই প্রস্তাবের মাধ্যমে পেশ করেন, কিন্তু পরবর্তীতে কি সেটা নাকচ হয়ে যায়। এইভাবে তুমি যখন ইন্ট্রোডাকশনটা দিবা তখন কি, তখন টিচারের তোমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হইতে বাধ্য যে না স্টুডেন্টটা কিছু হইলেও জানে। ওকে, সো এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে আসো আমরা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন দেখি, ঠিক আছে? ঢাকা বোর্ডের প্রশ্নগুলো আমি প্রত্যেকটা ক্লাসেই পড়াই, কারণ কি ঢাকা বোর্ডের প্রশ্নগুলো আমার কেন জানি মনে হয় যে অন্যান্য বোর্ডের থেকে একটু স্ট্যান্ডার্ড করে তারা, ঠিক আছে? মানে যে খুব বেশি হার্ড বিষয়টা এমনও না, আবার খুব বেশি যে ইজি বিষয়টা এমনও না। এই কারণে আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্নটা রাখার চেষ্টা করি। ওকে, এরপরে দেখো যে এই উদ্দীপকে কি বলছে, বিংশ শতকের শুরুতে লন্ডনের লর্ড কার্জনের একটি সিদ্ধান্ত পূর্ব বাংলার মুসলিমদের মধ্যে কি ব্যাপক জাগরণ সৃষ্টি করলে অন্য একটি সম্প্রদায় এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। স্বদেশী আন্দোলনের নামে তাদের সশস্ত্র বিরোধিতার কারণে ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়। তাহলে এখানে কিন্তু এই উদ্দীপকটা পড়লে একটা গরু গাধা বুঝবে, একটা গরু গাধাও বুঝবে যে এখানে কিসের কথা বলতেছে, এখানে কিসের কথা বলতেছে, বঙ্গভঙ্গের কথা বলতেছে। আমি তোমাকে বলছিলাম যে বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব আর হচ্ছে যে আইনগুলোর কথা বললাম 1909, 1919, 1935, এই তিনটা আইন যদি তুমি পড়ে যেতে পারো ভাই, এখান থেকে তুমি সৃজনশীল লিখতে পারবা, তোমাকে আর অন্য কিছু এখান থেকে পড়তে হবে না, ঠিক আছে? বাট তাই বলে এইটা না যে যেগুলো টপিক দিছি ওগুলো পড়ে যাবা না, অবশ্যই পড়ে যাবা। ওকে, সো পড়ে যাবা যেন ধরা না খাও, ঠিক আছে? কারণ এবার যেহেতু মানে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, সবার মেন্টালিটি যেহেতু এখন একটু চেঞ্জ হয়ে গেছে, সো ধরা দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো আমরা যেন ধরা না খাই, আমরা সেফ জোনে থাকবো। ওকে, তো চট্টগ্রাম বোর্ডে তো অবভিয়াসলি চট্টগ্রাম বোর্ডের প্রশ্নগুলো অনেক সময় দিনাজপুর বোর্ডে দেখা যাচ্ছে একটু হার্ড কোশ্চেন দিয়ে দেয়, সিলেট বোর্ডে দেখা যাচ্ছে অনেক সময় দিয়ে দেয়। ওকে, সো এটা ভ্যারি করে আসলে, এটা আসলে মানে ওইভাবে কোনো কনক্লুশনে যাওয়া উচিত না। তো দেখো
যে উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনায় মুসলিমদের উচ্ছ্বসিত হওয়ার কারণ বর্ণনা করো। এখানে প্রথম কারণটা তুমি কি লিখবা, যে হচ্ছে আমাদের যে তৎকালীন যে ধর্মীয় বিভেদটা যে তৈরি হয়েছিল, অর্থাৎ আমাদের এই যে ফার্স্টে কি হয়েছিল, ফার্স্টে হচ্ছে কি পূর্ববঙ্গ, তারপরে পূর্ব বাংলা, তারপরে হচ্ছে কি পূর্ব পাকিস্তান, এই যে আমাদের ট্রানজিশন পিরিয়ডটা ছিল, ঠিক আছে, এই ট্রানজিশন পিরিয়ডের পুরোটা সময় বঙ্গভঙ্গের আগ অব্দিও কিন্তু এখানে কেউ উন্নয়ন করার চিন্তা ভাবনা করে নাই, ঠিক আছে। অর্থাৎ 1911 সালে রদ হইল, বঙ্গভঙ্গ যতদিন ছিল 1905 সাল থেকে যতদিন ছিল ততদিন কিন্তু তুমি দেখবা যে হচ্ছে আমাদের এই বাংলায় কিন্তু বেশ কিছু উন্নয়ন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বলো, তারপর হচ্ছে তুমি এখানে রেল যোগাযোগের বিষয়টা তুমি আনো, তারপর হচ্ছে তুমি এখানে তুমি শিক্ষার বিষয় আনো, তুমি সংস্কৃতির বিষয় আনো, অর্থনৈতিক বিষয় আনো, তুমি দেখবা যে কি এখানে বা যোগাযোগ ব্যবস্থার বিষয়গুলো আনো, এখানে কি ডেভেলপড হয়েছে এই জায়গাটা, যেটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হয় নাই, ঠিক আছে। তো যখন বঙ্গভঙ্গ হয়ে গেল, বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার পরে আমরা যখন আলাদা হয়ে গেলাম, ঠিক আছে, তারপরে কি হইলো, তারপরে কি এই যে মুসলিম সম্প্রদায় যারা ছিল তারা কি খুব বেশি তারা খুশি হলো, কারণ কি এখানে তাদেরও স্বার্থ নিহিত ছিল, কারণ তারা যাচ্ছিল কি, ঠিক আছে, যে আমাদের এই পূর্ব বাংলার ক্ষেত্রে যেহেতু মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বেশি ছিল, ঠিক আছে, তো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে কি একটা অভাব ছিল, যে অভাবটা কি যখন ব্রিটিশ সরকার সেটা পূরণ করার চেষ্টা করছে, ঠিক আছে, তখন কি আমাদের এখানকার যে আপামর মুসলিম সমাজ ছিল তারা খুশি হয়েছে, ঠিক আছে, নাখোশ হয় নাই। এবং এই জায়গায় কিন্তু ব্রিটিশদের একটা কি সূক্ষ্ম রুল কাজ করছে, রুলটা কি জানো, সেটা হচ্ছে কি এই যে ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে, অর্থাৎ ভাগ করো শাসন করো নীতি। অর্থাৎ দেখো যে ওরা কিভাবে মানে এটাকে, তারা তো চাইলেও কি পারতো না যে ভাগ না করে উন্নয়নটা করতে, বাট তারা কিন্তু এটা করলো না, ঠিক আছে। এখানে আসলে বঙ্গভঙ্গের বেশ কিছু কারণ আছে, কারণের মধ্যে ফার্স্ট কারণটাই হচ্ছে কি যে এই যে ধর্মীয় বিভেদটা, ঠিক আছে, এইটাকে কিন্তু তারা কি একটা পজিটিভ ভাবে কাজে লাগাতে চাইছিল, যে আমি যদি ওদেরকে একসাথে রাখি ওরা তো তাহলে একজোট হয়ে আমার ক্ষতি করবে, ঠিক আছে। সো আমি কি করব, আমি এদেরকে ভাগ করে দিব, যার কারণেই দেখো যে বঙ্গভঙ্গের পরের বছরই কিন্তু কি মুসলিম লীগ গঠিত হয়, এবং মুসলিম লীগ গঠিত হওয়ার পরে কি পুরোটা একদম ভাগ হয়ে যায়, অর্থাৎ কংগ্রেস হয়ে যায় কাইন্ড অফ হিন্দুদের, ওখানে যদি কংগ্রেসও মুসলিম ছিল, ঠিক আছে, বাট ওটা হয়ে যায় কি কাইন্ড অফ হচ্ছে মানে হিন্দুদের এন্ডের দল হয়ে যায়, আবার কি মুসলিম লীগ তো মুসলিম লীগই, ঠিক আছে, ওটা নিয়ে আর আলাদাভাবে কিছু বলার নাই। তো দেখো যে এখানে মুসলিমরা কি উচ্ছ্বসিত ছিল, এবং মুসলিমরা কি পরবর্তীতে এই উচ্ছ্বসিত হওয়ার ফলাফলের কারণেই পরবর্তীতে কি তারা মুসলিম লীগ গঠন করে, ঠিক আছে। সো এখানে এটা এভাবে উল্লেখ করে দিবা। এরপরে আসো দেখো উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের সুদূর প্রসারী প্রভাব বিশ্লেষণ করো, ঠিক আছে। অর্থাৎ ব্রিটিশ সরকার যে এই বঙ্গভঙ্গের যে কারণে যে প্রভাবটা পড়ছিল আমাদের এই পূর্ব বাংলায়, ঠিক আছে, ঠিক আছে, পূর্ব বাংলায় বলো পশ্চিম বাংলায় বলো, ঠিক আছে, বা পুরো ভারতীয় উপমহাদেশে যে প্রভাবটা পড়ছিল সেই প্রভাবটা সম্পর্কে কি এখানে আমাদেরকে ব্যাখ্যা করতে লাগবে। কে বলছে এটা মিথ? বরঞ্চ তুমি অন্যান্য চ্যাপ্টার থেকে যদি তুমি সিকিউ অ্যান্সার করো, অন্যান্য চ্যাপ্টারের চেয়ে তুমি প্রথম চ্যাপ্টারে বেনিফিট বেশি পাচ্ছ, কারণ এখানে টপিক মাত্র কয়েকটা, টপিক তোমার মাত্র পড়তেই কয়েকটা লাগতেছে, একটা কি লাহোর প্রস্তাব, একটা কি বঙ্গভঙ্গ, আরেকটা হচ্ছে কি ওই যে আইনগুলোর কথা বলছিলাম, শর্টকাটে শেষ করবা, শর্টকাটে পড়ে ফেলবা, শেষ করবা, ঠিক আছে। মল্লবিন্দু আইন, এটা তো মানে রকেট সায়েন্স না, তাই না? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তারপরে হচ্ছে কি তোমার ব্রিটেনে কি ভারতীয় হাই কমিশনারের পদ সৃষ্টি, এগুলাই তো হচ্ছে মল্লবিন্দু আইনের মূল বৈশিষ্ট্য। তুমি আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো যে তোমার কিন্তু এখানে খুব বেশি কিছু পড়তে লাগতেছে, বিষয়টা এমন না। হ্যাঁ, অধ্যায় বড় হইতে পারে, বাট এই বড় অধ্যায়টা কি আমি তোমাকে এখানে শর্ট করে প্রেজেন্ট করতেছি, জানো কি তোমার এই জিনিসটা
সুবিধা হয় পড়তে। ওকে, এরপরে আসো। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই, ওয়েট। ভাই একটা পানির বোতল দিতে বলুন এখানে কেউ থাকলে। দেখো, এরপরে আসো। আচ্ছা, এমসিকিউ তো করাতে হবে। দেখো, এরপরে আসো রাজশাহী বোর্ড 25-এ আমরা যদি দেখি যে এটা রাজশাহী বোর্ডের প্রশ্ন, সেটা হচ্ছে কি, প্রথম বিশ্বযুদ্ধের পর কি এই উপমহাদেশে ব্রিটিশ প্রণীত একটি ভারত শাসন আইন পাশ হয়? আসো, দেখো তাহলে কি প্রথম বিশ্বযুদ্ধের পরে বলছে, মানে কি এখানে তাহলে আমাদেরকে কি, এখানে আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা যে প্রথম বিশ্বযুদ্ধের পরে বলছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে বলো এখন তুমি আমারে, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধের পরে বলছে, তার মানে কি এটা কি 1919 হইতে পারে? 1919 হইতে পারে, তাই না? দেখো তাহলে দেখো যে হচ্ছে 1919 হইতে পারে। এখন 1919 সালের আইনে তাহলে কি কি আছে, ঠিক আছে? 1919 সালের আইনে তাহলে কি কি আছে দেখো, যে 1919 সালের কথা বলছে, তার মানে কি প্রথম বিশ্বযুদ্ধের পরে, তার মানে এখানে 1919-এর কথাই বলছে। ওই যে তোমাকে বলছিলাম যে তোমাকে কয়েকটা আইন পড়তে হবে, একটা হচ্ছে কি 1909, একটা হচ্ছে 1919, আরেকটা হচ্ছে 1935। এই কয়টা জিনিস জাস্ট তোমাকে পড়তে হবে, আর তোমাকে অন্য কোনো প্যারা নিতে হবে না, তাই না? এক সেকেন্ড দাঁড়াও। এত গরম ভাই রে ভাই। ওহ আল্লাহ, দেখো কলমটা কই রাখলাম, এই তো। হ্যাঁ, রাইট অ্যান্সার দিছো অনেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 1919 সালের আইনের প্রধান তিনটা বৈশিষ্ট্য আছে, প্রধান তিনটা বৈশিষ্ট্য আছে, প্রধান তিনটা বৈশিষ্ট্য আছে 1919 সালের আইনে। তার মধ্যে কি একটা হচ্ছে কি, ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম কি ব্রিটেনে কি ভারতীয় হাই কমিশনারের পদ সৃষ্টি, ভারতীয় হাই কমিশনার, এখানে লিখলাম না, পদ সৃষ্টি। ক্লিয়ার? কি ব্যাপার, তোমাদের কমেন্ট কি আটকে গেছে? আচ্ছা তারপরে আসো,
আটকাক, সমস্যা নেই। এরপরে আসো কি, এরপরে আসো হচ্ছে কি প্রদেশে, কি প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা। এরপরে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা। তাহলে দেখো যে হচ্ছে, তাহলে যখন আমরা মল্লমিন্ট সংস্কার আইনে যখন আমরা গেছিলাম, মল্লমিন্ট সংস্কার আইনে আমরা কি দেখছিলাম, যে ওইখানে আমরা দেখছিলাম যে কি কি হচ্ছে, মুসলমানদের জন্য কি পৃথক নির্বাচন ব্যবস্থা, ফর দ্য ফার্স্ট টাইম নির্বাচন, নির্বাচন ওয়ার্ডটা কিন্তু ওখানে আসছিল। বাট এখানে তুমি দেখো যে এই আইনের মধ্যে, এই আইনের প্রধান তিনটা বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্টে কি হচ্ছে, যে ভারতীয় হাই কমিশনের পদ সৃষ্টি, এটা প্রধান। এরপরে আসো প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা অর্পণ করা। এরপরে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ যে আইনসভাটা গঠন হবে, যে আইনসভাটা গঠন হবে সেটা কি হবে, দ্বিকক্ষ বিশিষ্ট হবে, তাই না? একটা কি, একটা উচ্চ কক্ষ থাকবে, একটা নিম্ন কক্ষ থাকবে, ঠিক আছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা কিন্তু আবার আমি প্রথম অধ্যায়ে কিন্তু পড়াইছিলাম, ঠিক আছে? প্রথম অধ্যায়ে বলতেছি, প্রথম পত্রে, ঠিক আছে? আবার কি এটা দ্বিতীয় পত্রেও কি, এটা আমাদের এই জিনিসগুলো আমাদের টাচ আছে, বা এই জিনিসগুলো আমাদের পড়তে লাগবে। যাই হোক, এত ঘিঞ্জিতে কিছু যাচ্ছি না, আমরা ডিরেক্টলি দেখবো যে উদ্দীপকে প্রণীত আইনটির সাথে তোমার পঠিত যে আইনের সাদৃশ্য আছে তার তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করো। তিনটি বৈশিষ্ট্য অলরেডি বর্ণনা করে দিছি, আর কিছু বর্ণনা করা লাগবে না। এরপরে দেখো, উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি ভারতের গণতন্ত্র বিকাশে কতটুকু সহায়ক ছিল, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওকে, সো এই এই যে তোমাকে যে এই যে বিষয়গুলো বললাম, যে এই যে তিনটা আইনের কথা বললাম, 1909, 1919, 1935, এইগুলো তোমাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো, আচ্ছা এরপরে আসো আমরা এমসিকিউতে ঢুকে যাই, আমাদের হাতে সময়ও খুব কম। দেখো এমসিকিউতে ঢুকে যায়, সেটা হচ্ছে কি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত গঠিত হয় কত সালে? এখানে আমি তোমাদেরকে একটা সম্পূরক প্রশ্ন করবো, বাট তোমরা আগে উত্তর দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? যারা উত্তর দিবা তাদেরকে কিন্তু আমি তাদের আমি পড়বো, উত্তরগুলো আমি পড়বো। ওকে, যারা উত্তর দিবা তাদের উত্তরগুলো আমি পড়বো। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গঠিত হলেও তারা কিন্তু ভারতবর্ষে অফিসিয়ালি আসে হচ্ছে কি 1608 সালে। কত সালে? 1608 সালে কি তারা আসে, অফিসিয়ালি আসে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে কি, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে খ, 1600, তাই না? অ্যান্সারটা দেখি, 1600। এরপরে আসো, কত সালে রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসন বিলুপ্ত ঘোষণা করেন? কত সালে রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসন বিলুপ্ত ঘোষণা করেন? কত সালে বলো তো? এটা 56 বলো, 57 বলো, না 58 বলো, এটাই আমি দেখবো। ও, অপশনে আছেই দুইটা, 56 আর 58। বলো তো এটা। তাহলে দুইয়ের উত্তর কি হবে? আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি, দুইয়ের উত্তর হবে হচ্ছে কি 1858, তাই না? 1858। এখানে এটা কি 56 হবে না, 57 হবে না, ঠিক আছে? এরপরে আসো, কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সাবাস, দেখো কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে? কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট হতে অনুমতি লাভ করে? কোন সম্রাটের আমলে?
3 নাম্বারটা বলো। খুবই ইজি, খুবই ইজি। 3 নাম্বারটা খুবই ইজি, জ্ঞানমূলক প্রশ্ন হইতে পারে কিন্তু খুবই ইজি। একজন অলরেডি উত্তর দিয়ে ফেলছে, কে? ফাতেমা সিদ্দিকা উত্তর দিয়ে ফেলছে। দীপ দত্ত উত্তর দিছে। বনলতা, আরে বনলতা এক্সপ্রেস, খুব সুন্দর মুভিটা, তোমরা দেখিও। পরে পরে হচ্ছে মহসিন ভাই আমাকে বলবে যে তুমি ক্লাসে ঢুকে তুমি স্টুডেন্টদেরকে মুভি দেখা শিখাচ্ছ, ওদের সামনে পরীক্ষা। আমি জানি না কেন, মানে আমার থিয়েটারে যে দেখতে আরো বেশি ভাল লাগে, ঠিক আছে, মুভিগুলো হোয়াট এভার। দেখো এই ঘ কে বলছে রে পিউ? ঘ কেমনে হয়? কেমনে ঘ হয়? এটা সবাই বলতেছে গ, তুমি দেখে দেখে বলে দিবা গ। দেখো সিরিয়াস কথায় আসি, সম্রাট জাহাঙ্গীরের আমলে কিন্তু কি, জাহাঙ্গীরের আমলে কি তারা কি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য কি রানী এলিজাবেথের নিকট হতে কি তারা অনুমতি লাভ করে, ঠিক আছে। এবং পরবর্তীতে কি তারা শাহ সুজার কাছ থেকে কি পরবর্তীতে তারা কি তারা শুল্কমুক্ত বাণিজ্য করার কি অধিকারটা আদায় করে। দেখো এরপরে আসো, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? এটা খুবই ইজি। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? 4 নাম্বারটা একটু বলো তো। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? ঢাকা কলেজে আসছে, রাজুকে আসছে। আসলে এই চ্যাপ্টারটা যদি তুমি একটু ভালো করে পড়ে যেতে পারো, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি। ওকে, 4 ক। অনেকের মুখে এখন অ্যান্সারটা ফুটতেছে, যাক ভাল লাগলো আমার। ওকে, রেসপন্স করবা। এরপরে আসো 4 ক, তাহলে 4 ক লর্ড ক্লাইভ। এরপরে আসো, এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় কখন? এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় কখন বলো। তাহলে আমরা যে একটু আগে যে তোমাকে যে পড়লাম, একটু আগে যে আমরা পড়লাম যে কি, যে রানীর শাসন কবে শুরু হয়, রানী কোম্পানিকে কবে হটায় দিয়ে কি রানী ডিরেক্টলি শাসন করা শুরু করে, কবে থেকে? 1858 সাল থেকে। তাহলে কি এটা কিসের ফল ছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহের ফল ছিল। এবং সিপাহী বিদ্রোহকে কিন্তু ধরা হয় কি, যে এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সিপাহী বিদ্রোহকে ধরা হয়, ঠিক আছে, কারণ এটা ম্যাসিভ ছিল। দিস ওয়াজ ম্যাসিভ, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে কি হবে? উত্তর হবে কি 1857 সালে। এরপরে আসো, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটার কিন্তু সম্পূরক প্রশ্ন করব আমি তোমাদের। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা আমাকে 3টা জিনিস লিখে দিবা। কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, এটার প্রতিষ্ঠাতা কে, আর এটা সভাপতি কে ছিলেন? সভাপতি মানে কি? মানে প্রধান আহ্বায়ক যিনি থাকেন, ঠিক আছে, বলো। এই 3টা জিনিস আমাকে লিখে দাও। বাংলা লিখতে না পারলেও সমস্যা নাই, বাংলিশ টাইপ করে লিখে দাও। দেখি বলো তো। 1885 সালে, হ্যাঁ বুঝছি, তুমিও জানো আমিও জানি, 1885 সালে। এবার বলো এটার সম্পূরক প্রশ্ন যে করলাম সেটার উত্তর দাও এবার। হেই লিজা, 885 কেন? 1885। হ্যাঁ ঠিক, রাইট রাইট। বলো দেখি কয়জন বলতে পারো। আমি কিন্তু সবই দেখতেছি, ঠিক আছে, কে বলতেছো কে বলতেছো না, কে রেসপন্স করতেছো কে করতেছো না, সবই কিন্তু দেখতেছি।
সুতরাং আমার সাথে চালাকি করে কোনো লাভ নাই। প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, কই বলো বলো, আমি আরো অ্যান্সার দেখতে চাই, তারপর আমি নেক্সট এমসিকিউতে যাব। বলো বলো, সভাপতি কে ছিলেন এটাও বলতে হবে। সভাপতি কে ছিলেন এটাও বলতে হবে। আচ্ছা দাঁড়াও, একটু সমস্যা হয়েছে। নেট এত প্রবলেম করতেছে বুঝছো, তোমাদের কমেন্ট গুলো ঠিক মতো আসতেছে না। মরিয়ম খাতুন, তোমার কমেন্ট এখন আসলো। দেখো তাহলে এই যে কয়েকজন বলতে পারছো, কয়েকজন বলতে পারছো, হতাশাজনক। দেখো তাহলে প্রতিষ্ঠাতা কে ছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম, তাই না? অ্যালান অক্টাভিয়ান হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। আর ছিল কে? সভাপতি ছিল কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি, সরি ফর মাই হ্যান্ড রাইটিং। এটা দেখে মানে এটা দেখে বুঝছো তেলাপোকাও লজ্জা পাবে, আমি নিজেও লজ্জা পাচ্ছি। ওকে, বাট হোয়াট এভার। তাহলে দেখো প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম আর কি উমেশ চন্দ্র ব্যানার্জি কি সভাপতি, তাই না? আর গঠিত হয় কত সালে? 1885 সালে। আর ভুল হবে? আশা করি আর ভুল হবে না। একজন বন্দ্যোপাধ্যায় লিখছিল, ওটা ধরে পিঠাবো, বুঝছো? এই যে আমরা অনেকেই কমেন্ট করছো, আরো অনেকেই কমেন্ট করছো। দেখো বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়েছিল বলো তো? বঙ্গভঙ্গ সংগঠিত হয় কত সালে? কত সালে হয় এটা নিয়ে টাইম ওয়েস্ট না করি, 1905 সালে হয়। আর রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা নিয়েও আর বেশি টাইম ওয়েস্ট না করি, উই অল নো যে কি, উই অল নো লর্ড কার্জন। ওকে, এরপরে আসো বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? একটু আগে বললাম বঙ্গভঙ্গ রদ করা হয় কি 1911 সালে। এরপরে আসো ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? একটু আগেই বললাম ভাই, একটু আগেই বলছি। এখন কেউ যদি না পারো কিচ্ছু করার নাই। কে যেন মল্লমিন্টো আইনের বৈশিষ্ট্য জানতে যাচ্ছিল না? এই যে এইটা হচ্ছে কি মল্লমিন্টো আইনের কি একটা বৈশিষ্ট্য। 1909 হবে উত্তর। চলো দেখে নি উত্তর কত হবে, কত সালে হবে? 1909 সালে। ওকে, এরপরে আসো নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য?
নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য? দেখো কই 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 তোমাদের কমেন্ট কই? 11 অ্যান্সার দাও। অ্যান্সার দাও। দেখো এই 1935 সালের ভারত শাসন আইনের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলি, ঠিক আছে? ফার্স্টে দেখো যে কি যুক্তরাষ্ট্রীয় শাসন প্রবর্তন, যুক্তরাষ্ট্রীয় শাসন প্রবর্তন। তারপরে দেখো যে কি কেন্দ্রে দ্বৈত শাসন, কেন্দ্রে দ্বৈত শাসন। কেন্দ্রে দ্বৈত শাসন, এই দুইটা হচ্ছে কি এটার প্রধান বৈশিষ্ট্য। এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিন্তু কিন্তু দুই ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে সংরক্ষিত আর একটা হচ্ছে হস্তান্তরিত, ঠিক আছে? একটা সংরক্ষিত আর একটা হচ্ছে হস্তান্তরিত। এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ভাই, মাথা থেকে যদি আউট করে ফেলো শেষ। ওকে, এরপরে আসো, এক জাতি এক রাষ্ট্র কোন তত্ত্বের মূল মন্ত্র? এক জাতি এক রাষ্ট্র অবভিয়াসলি কি দ্বিজাতি তত্ত্ব, অবভিয়াসলি দ্বিজাতি তত্ত্ব। ওকে, এরপরে আসো, ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? এটার মাধ্যমে শেষ করে দিব। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়, এটা উত্তর দিয়ে দিবা, এই ক্লাস শেষ করে দিব আজকে। দাও, আর হাত দিচ্ছি না, কলম কলম রেখে দিছি, তোমরা এবার উত্তর দাও। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়, সর্বশেষ সর্বশেষ, এটা একটু দেখো, সর্বশেষ ভাইসরয় যে দেশটাকে ভাগ করে দিয়ে যায়, শেষ। তেরো ঘ, একজন দিচ্ছে দীপ দত্ত। এই দীপ দত্ত ছেলেটা খুব মনোযোগী, ও শুরু থেকে উত্তর দিচ্ছে, বনলতা শুরু থেকে উত্তর দিচ্ছে। তারপরে মারিয়াম, মাইশা, ইসমাত, তুলি, সুন্দর, খুবই সুন্দর। দেখো তাহলে কি লর্ড মাউন্টব্যাটেন, তাই না? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন কি ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়। তিনি কি এই ভারত স্বাধীনতা আইন 1947 সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়নের মাধ্যমে কি পরবর্তীতে কি পাকিস্তান আর ভারত দুইটি আলাদা রাষ্ট্র হিসেবে কি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এবং মূলত এই যে জিন্নার দ্বিজাতি তত্ত্ব আছে না, আমরা লাহোর প্রস্তাবে আসলে আমরা বাংলাদেশটা তখনই পাইতাম, কিন্তু বাংলাদেশটা আমরা হারাই ফেলছি কেন জানো? এই পাকনা জিন্নার কারণে, এই জিন্নার কারণে। হি ওয়াজ দা কি বলবো মেইন কালপ্রিট। কারণ জিন্না খুব ভালো করেই জানতো যে আমাদের এখানকার আমরা মুসলমান হইতে পারি, কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমামই আমরা মুসলমান হইতে পারি, কিন্তু আমাদের এখানকার কালচার ডিফারেন্ট, আমাদের এখানকার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট, আমাদের এখানকার মূল্যবোধগুলো ডিফারেন্ট, যেগুলো ওদের সাথে যায় না। আর তুমি ওই 2500 মাইল 2000 মাইল দূর থেকে তুমি এইভাবে তুমি পারবা না একটা দেশকে শাসন করতে। সুতরাং এখানে অবশ্যই তার একটা ইনফ্লুয়েন্স এখানে ছিল, যার কারণে কি তখনই আমরা বাংলাদেশটা পাই যেতাম, বাট আমরা বাংলাদেশটা পাই না। ওকে, তো যাই হোক, আজকে জন্য এতটুকুই ছিল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবারও। নেক্সট ক্লাসটা 10 মিনিট পরে শুরু করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমাদের যে বাকি দুইটা চ্যাপ্টার, অধ্যায় 2 আর অধ্যায় 3, এই দুইটা নিয়ে আমরা একটু ইন ব্রিফ শর্টে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আপাতত খোদা হাফেজ।